বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো? এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা রিতেশ ও ফতেমা সিরিজের প্রথম গল্প, ভূত নাকি ভৌতিক। অর্ণব মুখোপাধ্যায় বিভিন্ন মাধ্যমে @.m ছদ্মনামে লিখলেও বইয়ের জগতে আত্মপ্রকাশ ঐতিহাসিক গল্প নিয়ে। ঐতিহাসিক চরিত্র রাজর্ষি ও সানি তারই সৃষ্টি। কেশনগড়ের গুপ্তধন, চন্দ্রকেতুগড় রহস্য ধামাচাপা এই ঐতিহাসিক সিরিজের জনপ্রিয় উপন্যাস। ছোট গল্পের মধ্যে বইপোকা বেতারে প্রথম স্থানে সম্মানিত। এবার ডিটেকটিভ গল্পের জগতে রিতেশ ফতেমা অডিও সিরিজ তার নতুন পথ চলা। এভাবেই নবীন লেখক লিখে চলেছেন নিজের উৎসাহে ও পাঠকের চাহিদায়। আজকের গল্পটি রিতেশ ফতেমা ডিটেকটিভ অডিও সিরিজের প্রথম গল্প, ভূত নাকি ভৌতিক। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2022 সালে মরিচিকা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। হাই, আমি রিতেশ। না, তেন্ডুলকার নয়, সেন। আমি বর্তমানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর এবং রিসার্চার। মানে বলতে কোনো বাধা নেই, লোকে আমাকে শখের গোয়েন্দা বলেও ডাকে। ডানকুনিতে আমার একটি প্রাইভেট কোম্পানি আছে, যার নাম ব্রেনওয়্যার রিসার্চ প্রাইভেট অ্যান্ড লিমিটেড। সেই কারণেই আমাকে লোকে শখের গোয়েন্দা বলে ডাকে আর কি। মানে বুঝতেই তো পারছেন, খুব বেশি প্রসার হয়নি, 1 বছর হলো শুরু করেছি। তারপরে করোনা ভাইরাসের লকডাউনের চক্র তো আরো। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, জামশেদপুর প্রায় 3 বছর ধরে ঘুরে বেরিয়েছি এই সমস্ত রহস্যের সন্ধানে। বয়স বেশি নয়, সবে 28। তাই একটু লিখে মানে ওই আর কি, বুঝতেই তো পারছেন, লেখার মাধ্যমে আপনাদের কাছে একটি ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আমার কাছে সকলে সে একটাই প্রশ্ন করে, বা বলতে পারেন ইদানিং করছে, সে সাংবাদিক হোক কি কোনো অজানা ব্যক্তি, সত্যি কি ভূত আছে? কিন্তু আপনারাই বলুন, একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের জন্য এ প্রশ্নের উত্তর দেওয়া যে বড়ই বেমানান। কাজে আমি আর তখন করবো কি? চিরাচরিত চলে আসা যুক্তিগুলোই দিই। বলি, যদি ভগবান থাকেন তাহলে ভূত থাকবে না কেন? যদি শুভ শক্তি থাকে তাহলে অশুভ শক্তি থাকবে না কেন? এই তো দেখুন না, আমাদের মনে তো কত রকমের চিন্তা আসে। সেগুলো সবই কি ভালো চিন্তা? না, কখনোই নয়। প্রতি মুহূর্তেই আমাদের মন কারোর প্রতি অনুকূল আর অন্যের প্রতি প্রতিকূল হয়। এই তো কিছুদিন অবধি তা ঠিক ছিল, কিন্তু এর সাথে যখন মন কোনো কিছুকে মানতে পারে না বা নাম মানতে পারার বশ্যতা স্বীকার করে, তখনই এই প্রেতজনিতের সূচনা বলে আমার ধারণা। চলুন এবার গল্পে প্রবেশ করা যাক। বেশ কিছুদিন আগে আমার কাছে একজন আদিভৌতিক লোক আসে, বলতে পারেন একটা আদিভৌতিক কেসও। ক্লায়েন্টের নাম সলিল পাই। দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন। প্রাণের একমাত্র প্রেমিকা বা হবু স্ত্রী একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে তার সাথে নাকি বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করতে থাকে। কি ছিল সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস? চলুন শুনি। স্যার, মানে সেনবাবু, বহুদিন ধরে আমাকে কিছু একটা তাড়া করছে, জানেন তো। কোনো অশুভ শক্তি মারাত্মকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই তো সেই দিন বন্ধুদের সাথে আমি সিনেমা দেখতে গেলাম। হঠাৎ করে সিনেমা হলে আমি দেখি কি জানেন? কি দেখলেন বলুন? ইন্টারভ্যাল অবধি ঠিকই ছিল, জানেন তো, কিন্তু ইন্টারভ্যাল শেষে যখন ঢুকছি তখন সিনেমাটা শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই অন্ধকার। ফোনের ফ্ল্যাশলাইট অন করে আমার সিটটা খুঁজছি। থামুন। আপনি আগে আমাকে বলুন যে আপনি কোন সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলেন? ওটা ছিল পর্ণা সিনেমা হল। পর্ণা সিনেমা হল মানে বশিরপুর? হ্যাঁ। ও বাবা, ওখানে তো শুনেছি ভিডিও হয় না,
মাঝখানে তো আবার রব উঠেছিল যে বন্ধ হয়ে যাবে, তা আপনি ওখানে কেন গেছিলেন? আসলে সত্যি কথা বলতে পকেটের টান, বুঝতেই পারছেন তো। ও আচ্ছা, বলুন। হ্যাঁ, যেই না খুঁজছি হঠাৎ করে দেখি, মানে কি বলবো, ওই পাশের সিটে কি পাশের সিটে কি? আমার মানে আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার মৃত গার্লফ্রেন্ড বসে। মানে যিনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি কি করলেন? কি আর করবো, লোকলজ্জার খাতিরে তো আর চিৎকার করতে পারি না। হঠাৎ করে বিজ্ঞাপনের একটা বিকট আওয়াজ হলো, মানে হাতটা কেঁপে ফোনটা খালি জাস্ট পড়ে গেল। ইন্টারেস্টিং। তারপর আপনি কি করলেন? কি করবো বলুন? বিশ্বাস করুন রিতেশবাবু, আমি ঠিক অতটা কাপুরুষ নই, কিন্তু আমি আর পারলাম না। কোনো মতে ফোনটা তুলে একেবারে বাড়ি। সেই রাতে আমি কোনো মতে ঘুমিয়েছি, বিশ্বাস করুন, ঘুমের ওষুধ খেয়েছি। বুঝলাম। তা এমন কোনো ঘটনা আপনার সাথে দ্বিতীয়বার ঘটেছে কি? মানে ভৌতিক? হ্যাঁ। একদিন রাতের ঘটনা মনে পড়ছে। জলের আওয়াজে, মানে কি বলবো, ওই শাওয়ারের হয় না, সেই শাওয়ারের জল হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখি আমার বাথরুমের শাওয়ারটা জানেন মানে বেমালুম খোলা। অমনি দেখি আবার মানে আপনাকে ঠিক বোঝাতে পারছি না, গিয়ে নবটা আমি গিয়ে বন্ধ করলাম। যেই না ঘুমোতে যাব তারপরে অমনি দেখি আবার কে যেন শাওয়ারটাকে ওভাবেই খুলে রেখেছে। তাই আবার নবটা বন্ধ করে দিলাম। আবার কিছুক্ষণ পরে দেখি সেই একই কাণ্ড। তারপর আপনি কি করলেন? তারপর আর উঠলাম না, বাথরুমের সামনেই ডাইনিংয়ের ওখানেই একটা চেয়ার নিয়ে বসে রইলাম। সেদিনও সারা রাত ঘুম হয়নি, জানেন। ইন্টারেস্টিং। তো এই ঘটনা আপনার সাথে কতদিন ধরে হচ্ছে? তা ওই 1.5 মাস মতো হবে সেনবাবু। আপনাকে একটা কথা বলি, আপনি আগে স্থির হয়ে বসুন তো, একদম স্থির হয়ে বসুন। স্থির হয়ে না বসলে এই ঘটনা বলাও যায় না, শোনাও যায় না, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে। বেশ, তা কোথায় ছিলাম? ওই বাথরুমের ঘটনাটা। হ্যাঁ 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 হ্যাঁ। তা সেই ঘটনাটা কি প্রথম? হ্যাঁ, ওই ঘটনাটাই প্রথম, ডাক্তারবাবু। আচ্ছা। আর একটা কথা, আমি ডাক্তারবাবু নই, গোয়েন্দা। আচ্ছা, যাই হোক, আপনার বাড়িতে কে কে থাকেন? আমি একা, আর ওই নিকট আত্মীয় বলতে আমার কাকা আর কাকিমা। আর কাজের লোক? দুজন, একজন রান্নার আর অন্যজন ওই দেখাশোনা টুকটাক করে। দুজনে কি পুরুষ না মহিলা? একজন মহিলা আর একজন পুরুষ। বেশ, এবার শেষ প্রশ্ন। এই রকম একটা ঘটনা রিসার্চ করতে আপনি আমার কাছে কেন এলেন বলুন তো? মানে আমি তো কোনো প্যারানর্মাল রিসার্চার নই, বরং একজন প্রাইভেট গোয়েন্দা বলতে পারেন। চোর, ছেঁচোর, ডাকাত, খুন এইসব কেস ধরাই আমার কাজ। এই রকম কেস নিয়ে কেউ কখনো আসে না, তো সেই কারণে প্রশ্নটা করছি আর কি। আসলে আমি অনেক জায়গাতে গিয়েছি, অনেক জায়গাতে ঘুরেছি, অনেক মানুষের সাথে দেখা করেছি, কিন্তু কেউ আমার এই সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু আমি যে ব্যতিব্যস্ত সেনবাবু, আমি কোনো রকমভাবে আর পারছি না, মানে এই পরিস্থিতিটাকে কি করে আমি কোথায় গিয়ে কার সাথে সমাধান করব, তাই আমি আপনার কাছে এসেছি। আচ্ছা বেশ, আপনাকে যদি একটা কাজ বলি আপনি করতে পারবেন? কি বলুন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, পরশু দিন বা কালকেই আপনার বাড়িতে যে কজন থাকেন সবাইকে এক জায়গায় একত্রিত হতে বলুন তো। একটা কাজ আছে, কি পারবেন তো? হ্যাঁ পারবো, কিন্তু কোনো পুজো টুজো করবেন নাকি? তাহলে তার জোগাড় করবো। না না, পুজো তো হবে ঠিকই, তবে সেরকম পুজো না, তবে অন্য পুজো। তবে কথা দিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে আপনার বাড়ির ভূত আমি কালকেই ছাড়িয়ে দেবো। আর একটা অনুরোধ, আপনি প্লিজ ঘাবড়াবেন না। বলছেন? বলছি, এই নিন আমার কার্ড। ও হ্যাঁ, আপনার নামটা? সলিল পাইন। ধন্যবাদ ডাক্তারবাবু। আবার ডাক্তারবাবু বললাম না, গোয়েন্দা, রিতেশ বাবু। আচ্ছা, ধন্যবাদ রিতেশবাবু। সত্যি কথা বলতে কি, যা আন্দাজ করেছিলাম তা যে ওভাবে ফলে যাবে তা ভাবতে পারিনি। তবে আমি ফুল কনফিডেন্ট ছিলাম না। তবু এই অর্ধ সহানুভূতি দ্বারা একটা বেশ আশার আলো ফুটেছিল না চোখে।
পরদিন বিকেল ঠিক 5টা নাগাদ একেবারে প্রস্তুত হয়ে গেলাম ওদের বাড়িতে। সঙ্গে অবশ্যই আমার সমবয়সী অ্যাসিস্ট্যান্ট ফতেমাও ছিল। এসেছেন রিতেশবাবু? রিতেশবাবু এসেছে? প্লিজ আপনি আমাকে বাবু বলবেন না, প্রথমত আমাকে রিতেশ বলুন, বা নাম ধরেও ডাকতে পারেন, বুঝলেন? আচ্ছা, এসো, তোমার জন্য সকলে অপেক্ষা করছে। অশেষ ধন্যবাদ, চলুন। আচ্ছা, আপনার কথা বলুন তো, যে এই বাড়ির বাথরুমে সেই ঘটনাটি ঘটেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রথম ঘটনাটা এই বাড়ির বাথরুমে ঘটেছিল। আসুন, চলুন চলুন, এবার দেখা যায় সেটা। হ্যাঁ, দেখা যায়, এই তো সামনেই, ধীরে সাবধানে ঢুকবেন। আপনার যন্ত্রপাতি কিছু আনেননি? যন্ত্রপাতি? আবার আপনার কি মুদ্রা দোষ আছে নাকি মশাই? আমি কোনো প্যারানর্মাল রিসার্চার নই, আমি একজন গোয়েন্দা, প্রাইভেট ডিটেকটিভ। দাঁড়ান, দেখতে দিন। ও, সাবধানে রিতেশ বাবু। আবার বাবু? বাবু কিছু একটা যোগ করতেই হবে আপনার নামের সাথে নাকি? রিতেশ বলতে খুব সমস্যা হচ্ছে কি? না মানে ফতেমা, মেন লাইনের নব থেকে কলটা বন্ধ করে দেখার ব্যবস্থা করো তো। ওকে স্যার। আমি যখন কলের মিস্ত্রি পটুতা দেখিয়ে রেঞ্জ দিয়ে কলটা খুলছি, তখন উপস্থিত সমস্ত ব্যক্তি প্রায় তীর্থের কাকের মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। কল খুলে কাউকে কিছু না বলে নবটা হাতে নিয়ে সকলকে নিয়ে বসার ঘরে চলে এলাম। শৈলবাবু, আপনার বান্ধবী অ্যাক্সিডেন্টে মারা যাননি। মানে? মানে উনি জীবিতই রয়েছেন। মানেটা কি? বলছি 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 আপনাকে শান্ত হয়ে বসুন। আমি খবর নিয়ে জেনেছি আপনি একটা বড় ডায়মন্ড কোম্পানির বেশ বড় দায়িত্বের পদে ছিলেন। খুব বড় লোক না হলেও আপনার ভবিষ্যৎ সম্বন্ধে আপনার চিন্তা কোনো কালেই ছিল না, কিন্তু হঠাৎ আপনার চাকরিটা চলে যায় কেন? মাফ করবেন, এটি একদমই ব্যক্তিগত ব্যাপার, এটি কোনো পরিস্থিতিতেই শেয়ার করা বারণ। শেয়ার তো আপনাকে করতেই হবে, এটা আপনারই কল্যাণ। করলেন? আপনি যে কি বলছেন তার আগা মাথা আমি কিছুই বুঝছি না, বিশ্বাস করুন। ঠান্ডা হন শরীরবাবু, ঠান্ডা হন। আপনি ঠান্ডা মাথায় সব ঘটনাটা বলুন, সব বুঝে যাবেন। কিন্তু কোনো কিন্তু নয়, বলুন বলছি। তবে শুনুন, কোম্পানির সুরক্ষার জন্য কিছু দামি মূল্যবান হিরে আমাদের কর্মীদের মানে বুঝতে পারছেন, রোটেশনালি রাখা হতো তখন। মানে একটা গোটা বিশ্বে সেই সময় লকডাউন চলছে, মানে লকডাউন পরিস্থিতি যেই সময়, সেই সময়ের ঘটনা বলছি, শুনুন। ওকে, আমায় মাফ করবেন, আমি বলছি আপনাকে সত্য। একদিকে চাকরি বাঁচানোর চিন্তা, আর অন্যদিকে নিরাপত্তা, আর অন্যদিকে হিরে রক্ষার মহা দায়িত্ব। বুঝছি। রোজই কি আপনাকে দায়িত্ব পালন করতে হতো? না, মাসে 2 বার রোটেশনালি হতো, বললাম না। কত মাসে ব্যাপারটি চলছিল? 3 মাস এই ব্যাপারটি চলেছিল। তারপর? 2 মাস, দ্বিতীয় মাসের মাথায় হিরেটি হারিয়ে যায়। দ্বিতীয় মাসের মাথায় হিরেটি হারিয়ে যায়, তারপর? শর্ত ছিল, যদি হিরেটি হারিয়ে যায় তাহলে হয় কর্মী তার মূল্য চোকাবে, কিংবা চাকরি তো যাবেই এবং তার সাথে জেল হেফাজত হবে। আর আপনার হলো দ্বিতীয়টি, তাই তো? শুধু কি এটা, ওই দিনই পৃথার গাড়ি কিন্তু আপনি তো বলছেন ও জীবিত, ও নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করে রাগ করে আছে। প্লিজ বলুন না কোথায় ও। দাঁড়ান শৈলবাবু, দাঁড়ান। মানুষকে কতটা সৎ বলে মনে করেন আপনি বলুন তো? মানুষ সবসময় অতটা সৎ হয় না। মানে? তার আগে বলুন, হিরে চুরি যাবার পরে পুলিশকে ঘটনাটা জানাননি কেন? কারণ আমি পুলিশি জেরায় জড়াতে চাইনি। বড় নিরীহ মানুষ আপনি শৈলবাবু। আর আপনার ঘনিষ্ঠ বান্ধবী পৃথার মৃত্যু রহস্যটা জানতে পারি কি? সবই ঠিক ছিল জানেন, সেবারের ব্যাচেলার পার্টিতে সকলে এসে কত আনন্দ করলাম আমরা। আমরা মানে অফিসের কলিগরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বলুন। আমি কোনোদিনও ড্রিঙ্ক করি না, কিন্তু ওরা সকলে জোর করে আমাকে খাওয়ালো। পৃথাও না বললো না। শুধু কি ড্রিঙ্ক না আরো কিছু? না, গাঁজাও। ওই রাতে আমার কোনো হুঁশ ছিল না। আপনি মন দিয়ে শুনুন শৈলবাবু, আসল ঘটনা যা তা আমি ইতিমধ্যেই তদন্ত করে জেনে নিয়েছি। তা হলো এই,
যে আপনি অতিরিক্ত সরল সাদাসিধে একজন মানুষ, নাহলে এমন গভীর বেদনা আপনাকে পেতে হতো না। আপনার বন্ধু মহল এবং ইন্টারনেট মহল ঘেটে যা জেনেছি তা হলো পৃথা দেবী বেশ সুন্দরী এবং ধূর্ত প্রকৃতির মহিলা। আপনার ভাগ্য ভালো যে আপনি প্রাণে বেঁচে গেছেন, চাকরির ওপর দিয়ে গেছেন। আসলে এই সমস্ত ব্যবসায়ীরা শুভ বুদ্ধির থেকে অশুভ বুদ্ধি এত বেশি পরিমাণে রাখেন যে হিরেটা খুব সহজে বের করে নিতে পারত। কি দেখুন তো এই হিরেটি কিনা? হ্যাঁ, চমৎকার। তুমি কোথা থেকে, মানে একটা, মানে এটা ঠিক আমি বলছি তার আগে ভূতের রহস্যের সমাধানটা করি আপনার। সেদিনকে আপনাদের পার্টিতে কামনার ঝড় উঠেছিল। আপনাকে প্ল্যান করে নেশাসক্ত করে আপনার স্ত্রী নিজেকে অন্যের হাতের পণ্য করে তুলে দিয়েছিল, সেটা আপনি জানেন? রিতেশ, তুমি কি বলছো? তোমার ধারণা আছে? শুধু ধারণা কেন মশাই, প্রমাণও আছে। আপনার বসের সাথে সারা জীবন বিলাসবহুল জীবন, সারা জীবন তিনি কাটাতে পারবেন। আর কি লাগতো ওনার? সবাই চলে গিয়ে পিছনের দরজা দিয়ে আপনার বস ঢুকে নিজের কাজটি সেরে লোক দেখানো অ্যাক্সিডেন্ট বানিয়ে আপনার বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে গেছিলেন। কিন্তু হিরেটা কখন? আপনি কি বলছেন? সব গুলিয়ে যাচ্ছে। শুনুন, হিরেটা হাতানোর পরে আপনাদের কাজের লোকটি হঠাৎ করে ঘর পরিষ্কার করতে লাগে। তখন আপনার ধূর্ত স্ত্রী আপনার বসকে বাথরুমে ঢুকোতে বলে। তারপর চাকরটি বাথরুমে ঢুকতে গেলে আপনার বস বাথরুমের ছোট জানলাটি দিয়ে পালাবার চেষ্টা করেন এবং সেই পালাবার চেষ্টা করতে গিয়ে হিরেটি ভুলবশত বাথরুমে পড়ে যায়। এসব শুরুতে কিছুটা আন্দাজ করেছিলাম বটে, কিন্তু প্রমাণ রয়েছে সচক্ষে। সেটি হলো আপনাদের বাথরুমের বাইরে পায়ের ছাপ। খুবই সিম্পল কেস, বুঝতেই পারছেন তো। আর কাজের লোককে জেরা করে বাকি সব জেনেছি। আর আপনার হবু বউয়ের পরিকল্পিত মৃত্যুর পর আপনার বসের কোম্পানি বদল করা একেবারে জলের মতন পরিষ্কার করে দিয়েছে। কিন্তু শুনুন হলো হিরেটি যেমন আপনার চাকরি এবং বান্ধবীকে সরিয়েছে, তেমনি ওটির জন্যই আপনি কিন্তু আধমরা হয়ে বেঁচে আছেন। কিরকম? আমি বুঝতে পারছি শৈলবাবু আপনার মানসিক যন্ত্রণা। ওরা বারবার আপনার বাড়িতে হানা দিয়েছে, এটা নেবার চেষ্টা করেছে, ভয় দেখিয়েছে। শেষ পর্যন্ত বাথরুমে জলের নবটা খুলে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত কিছুতেই কিছু না হওয়ায় সেদিনকে আপনার স্ত্রী, মানে হবু স্ত্রী স্বয়ং পৃথা দেবী ভূত সেজে সাদা পোশাকে ঠিক আপনার পাশের সিটে এসে বসেছিলেন। প্রমাণ দেখতে চান? এই সেলফিটা নিন তো, দেখুন এরাই আপনার পাশের সিটে বসেছিল তো। হ্যাঁ, এরা বারবার এত গল্প আর ছবি তুলছিল যে আপনার বুদ্ধিকে তারিফ করতে গেছে। কিন্তু আপনি হিরেটি পেলেন কোথা থেকে? এক্ষেত্রে আমার কোনো অবদানই নেই শৈলবাবু, বরং স্বয়ং ঈশ্বর আপনার সহায় রয়েছেন। আপনার বাথরুমে যে কাঁচের চকমকে সাবান দানিটি ছিল, এটি এতদিন সেখানেই পড়েছিল। ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে তাকেই দিন। অবশ্য আমি বেশ বুঝতে পারছি যে আপনার মনের প্রশ্নের জট এত তাড়াতাড়ি কাটানো সম্ভব নয়। আপনি যে ভয়ানক ট্র্যাপে পড়েছিলেন মশাই। আপনার ওই ডায়মন্ড কোম্পানির বস বা শেয়ার হোল্ডার এক অত্যন্ত মারাত্মক ধরনের পেশাদার লোক। আসলে পেশাগত জীবন মানুষের এত নোংরা হয়ে উঠেছে যে ছাড়ুন আর কি। তবে এই প্রথম নয়, এর আগে উনি বহু কর্মক্ষেত্রে চুরি করে নিজের জায়গায় গিয়ে নিয়েছেন। তার জন্য বন্ধু বান্ধব এমনকি নিজের স্ত্রীর সাথেও স্বার্থপরতা করেছেন। আমি খবর নিয়ে জেনেছি যে এর আগে তিনি এক বইয়ের কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন। সেখানেও বহু নতুন লেখক লেখিকার গল্প কবিতার প্লট প্রচুর দামে বেআইনিভাবে অন্যের কাছে বিক্রি করেছেন, এমনকি প্রয়োজনে টাকা তছরূপও করেছেন। কার্যত সেই কোম্পানিগুলি নয় বন্ধ হয়ে গেছে, আর না হলে কর্মী ছাঁটাই হয়েছে। এই যে আমার সাথে এখন যাকে দেখছেন, আমার অ্যাসিস্ট্যান্ট তথা বান্ধবী ফতেমা, তিনিও ওই কোম্পানিরই কর্মচারী ছিলেন। কি সাংঘাতিক! আমি তো পৃথক খুনই করে ফেলবো। কোথায় ও? বলুন, আপনি নিশ্চয়ই জানেন। আপনার স্ত্রী থুরি অপরাধী, উনি এখন এ বাড়িতেই আছেন মশাই। হ্যাঁ, ঠিকই বলছি। এই কথাগুলি বলে আমি প্রস্তুতি ছিলাম।
শুধু প্রতীক্ষা ছিল আক্রমণের। সেই কাজের লোকটি অর্থাৎ পুরুষ কর্মচারীটি হঠাৎ করে নারীর গলা বের করে আমার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসবে, তা আমি না জানলেও প্রস্তুতি ছিলাম। ফতেমা প্রস্তুত ছিল। সোজা একটা পায়ের নিশানা, ছদ্মবেশধারী পৃথার সমস্ত কার্যকলাপ এক নিমিষে। আহা তবে রে, তারপর এক এক করে গোঁফ, গোটানো চুল আর মেকআপ তুলতে লাগলো। বেরিয়ে এলো সেই লাস্যময়ী লাবণ্য ঘন ঘন চুল সঙ্গে খুব চালাক দুটি চোখ। আমার চোখে চোখ পড়তেই চোখ নেমে গেল মাটিতে। তখনই বুঝলাম সুহূর্ত সুন্দরী কুহকিনী কঠিন সত্যের মুখোমুখি হলে লজ্জা পায়। এও এক ধরনের সৌন্দর্য, কোনো সন্দেহ নেই। তবে তাতে না আছে আধুনিক সরলতা, না আছে প্রাচীন নাজুকতা। পুরুষের প্রত্যেক ইন্দ্রিয়কে যেন সে আকর্ষণ করছে, কিন্তু যে সমজদার সেই জানে ডাকে সাড়া দিলেই বিপদ। এবার শেষ সিদ্ধান্তটা আপনি নিন। আমার কাজ তো আমি করে ফেললাম, এবার আপনি ঠিক করুন, নিজেদেরকে পুলিশে দেবেন না অন্য কোথাও। অনেক ধন্যবাদ তোমায় রিতেশ, অনেক ধন্যবাদ তোমায় রিতেশ। কথা মতো তোমার পারিশ্রমিকটা নাও। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা ভূতের গল্প না হলেও কম ভৌতিক নয়। শুনুন সলিলবাবু, শরীরের খিদের থেকেও বড় খিদে হচ্ছে পেটের খিদে, আর এই দুয়ের মাঝামাঝি এটা থাকে তা হলো লোভ, বড় মারাত্মক। আপনার হবু স্ত্রীর মৃত্যু হয়েছিল ঠিকই, লোভে পাপ আর পাপে মৃত্যু। নিজের চালাকিতে নিজেই নিজের জীবনটা সংকটে ফেলে দিল। একদিকে সরকারিভাবে মৃত, তবুও হিরে চাই। হ্যাঁ, সুতরাং ভূত হতে হলো। আর আপনি একটা বুদ্ধিমানের মতো কাজ করলেন আমার কাছে এসে, না হলে আপনার ভূত আপনার ঘাট থেকে ছাড়তো না। কিন্তু আপনি এই ডাক্তারি করলেন কি করে? কেন? আপনার ভয় নিয়ে যারা খেলা করছিল তাদের ভয় নিয়ে খেলা করে। অসাধারণ, অসাধারণ রিতেশবাবু, অসাধারণ। বেরিয়েই আসছিলাম, শেষমেশ আবার পৃথাদেবের চোখে চোখ পড়লো। রাগে ফেটে পড়ছে দুই চোখ, আর মাথায় যা চলছে তা আমার থেকে ভালো এই মুহূর্তে কেউ বুঝবে না। এখন যদি বাঁচতেই হয় তার জন্য সেই প্রেয়সী যা বলবো তা করতেই রাজি। আপনি কিন্তু একজন সত্যি প্রাইভেট ইনভেস্টিগেটর, একজন পারফেক্ট প্রাইভেট ইনভেস্টিগেটর। অবশ্যই আমি একজন পারফেক্ট প্রাইভেট ইনভেস্টিগেটর। তবে আপনার দৌলতে এবারে একটা ভূতের কেসের সমাধান করতে পারলাম, যে না মরেও মৃত, ভূত না হয়েও ভূত। কাজ শেষ করে যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন হঠাৎ একটা আর্তনাদ পেলাম, মহিলা আর্তনাদ। মনে হলো চোরের শব্দ, কিন্তু আমার কাজ তো শেষ। এবারে বাকিটা যা সেটা ওদের বাড়িরই দায়িত্ব। সুতরাং আমি ফতেমাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন রিতেশ ও ফতেমা সিরিজের প্রথম গল্প ভূত নাকি ভৌতিক। গল্পটি লেখা অর্ণব মুখোপাধ্যায়ের। গল্প পাঠে সৌম্যদীপ ঘোষ। রিতেশের চরিত্রে সৌম্যদীপ ঘোষ, ফতেমার চরিত্রে মৌমিতা চ্যাটার্জি এবং সলিল পাইনের চরিত্রে অর্ণব মুখোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।